নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। এইচএস কাউন্সিল আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা কিছুদিন আগে আমার একটি ভিডিও সম্পর্কে ওয়াকিবহাল ছিলে, দেখেছিলে। ভিডিওটি মূলত বায়োস্ফিয়ার উপরে ছিল। আজকে আমি আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি সাবজেক্টের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 4 অর্থাৎ অ্যাটমসফিয়ার। আলোচ্য বিষয় বা আলোচনার ক্ষেত্রটি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস, ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেকানিজম অফ সাইক্লোন, ট্রপিক্যাল, টেম্পারেট অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, কজেস অ্যান্ড এভিডেন্স অফ ক্লাইমেটিক চেঞ্জ। আমি আমার এই ভিডিওটি মূলত দুটি ভাগে নেব। প্রথম ভাগে আমি অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সের সম্পর্কে আলোচনা করব এবং পরের ভাগে আমি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন থেকে শেষ পর্যন্ত ওই ক্লাইমেট চেঞ্জের বিষয়পত্রগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স বা এই যে বায়ুমণ্ডলীয় যে গোলযোগ, এটা বলতে কি বোঝায় সেটা আমাদের আগে জানতে হবে। কিছু বায়ু আছে যারা খুব আকস্মিকভাবে তৈরি হয় কোনো একটি অঞ্চলের উচ্চচাপ এবং নিম্নচাপ কেন্দ্রকে আবিষ্ট করে। এবার এই যে বায়ুগুলি উৎপত্তি লাভ করছে তারা আকস্মিক এবং অনিয়মিত। এই আকস্মিকতা এবং অনিয়মিত পরিস্থিতির জন্য বায়ুমণ্ডলের যে সাধারণ বা ন্যাচারাল অবস্থা সেটা বিঘ্নিত হচ্ছে। এই যে স্থিতাবস্থা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তাকেই আমরা বলবো হচ্ছে কি বায়ুমণ্ডলীয় গোলযোগ বা অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস। মূলত ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মতন কিছু আকস্মিক বায়ুর আচরণের জন্য এই ধরনের ডিস্টারবেন্সেস বা গোলযোগপূর্ণ পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তাহলে আমরা জানবো একে একে, প্রথমে ঘূর্ণবাত বা সাইক্লোন, তারপরে প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন সম্পর্কে। ঘূর্ণবাত কি? ধরা যাক কোনো একটি অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির জন্য হঠাৎ করে নিম্নচাপ কেন্দ্রের উৎপত্তি হলো। নিম্নচাপ কেন্দ্র যখন তৈরি হচ্ছে তখন সেই অঞ্চলের বায়ু ঊর্ধ্বগামী হচ্ছে, হালকা হয়ে উষ্ণ উপর দিকে উঠে যাচ্ছে, শূন্য একটা অবস্থা তৈরি হচ্ছে। সেই শূন্য অবস্থাকে ফিল আপ করার জন্য আশেপাশের যে অঞ্চল থেকে, আশেপাশের যে তুলনামূলক যুক্তচাপের যে অঞ্চলগুলি আছে সেখান থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসছে, অর্থাৎ কেন্দ্রমুখী হচ্ছে। কেন্দ্রমুখী হওয়ার পরে কি হবে? তারা ঊর্ধ্বগামী হবে। এই যে কেন্দ্রমুখী তথা ঊর্ধ্বগামী পর্যায়ক্রমিক যে ঘূর্ণ বাতাস, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চল উৎপত্তি লাভ করতে পারে, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলও কিন্তু উৎপত্তি লাভ করতে পারে। এই ঘূর্ণবাত মূলত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে তাদের আবর্তনটি বজায় রাখে। দেখো এখানে লেখা রয়েছে যে এই যে সাইক্লোন শব্দটা, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। কোকলোমা নামক একটা গ্রিক ওয়ার্ড। অনেক ক্ষেত্রে এটিকে বলা হয় কয়েল অফ স্নেক, আবার অনেক ক্ষেত্রে বলা হয় সার্কুলার মুভমেন্ট, অর্থাৎ সাপের কুণ্ডলী বা একটা সার্কুলার মুভমেন্ট বা বৃত্তীয় চলন। পেডিংটন নামে একজন বিজ্ঞানী, তিনি প্রথমেই সাইক্লোন শব্দটি নিয়ে আলোচনা করেছিলেন বা সাইক্লোন শব্দটি আমাদের সামনে তুলে ধরেছিলেন। এবার চলে আসবো সাইক্লোনের কিছু ক্যারেক্টারিস্টিক্স। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে কেন্দ্র থাকে হচ্ছে কি নিম্নচাপ, অর্থাৎ একটি নিম্নচাপ কেন্দ্র থাকে। কেন্দ্র থেকে বাইরের দিকে চাপের পার্থক্য প্রবল হয়, ফলে বায়ুচাপ ঢাল অত্যন্ত খাড়া হয়, ফলে বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি হয়। এই গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে তাদের ধরন বা বৈশিষ্ট্য অনুসারে। ঘূর্ণবাত বা এই যে ঘূর্ণ বায়ু, আগেও বললাম যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে কিন্তু আবর্তিত হয়। এইখানে আমরা দেখতে পারবো মেঘের তৈরি হওয়া, মেঘের গঠন। বিশেষ করে ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে আমরা কিউমুলোনিম্বাস মেঘ, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস এই ধরনের মেঘ আমরা দেখতে পারবো। উভয় ক্ষেত্রে ব্যাপক বজ্রপাত সম্পন্ন বৃষ্টিপাত হবে।
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে একটু কম, ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে তার প্রবলতা অত্যন্ত বেশি, গতিবেগ অত্যন্ত বেশি হবে। আগেও বলেছি। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই যে ঘূর্ণবাত, এই ঘূর্ণবাতের সোর্স অফ এনার্জি কি, সেটি হচ্ছে গিয়ে ঘনীভবন থেকে উদ্ভূত যে লিনতাপ, তাই হচ্ছে গিয়ে সোর্স অফ এনার্জি। যে কোনো গাড়ি যেরকম পেট্রোলিয়ামে চলে, এই ক্ষেত্রে ঘূর্ণবাতের চলন কিন্তু তৈরি হয় লিনতাপ থেকে, অর্থাৎ লিনতাপ কিন্তু এর কার্যকরী শক্তিটা। লিনতাপ থেকে উদ্ভূত শক্তি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয় এবং ঘূর্ণবাত তার নির্দিষ্ট ছন্দে এগিয়ে চলে। ঘূর্ণবাত উচ্চ ট্রপোস্ফিয়ার অঞ্চলে অনেকটা জেট বায়ুকে অনুসরণ করে ফেলে, জেট বায়ুর দ্বারা প্রতিহত হতে পারে। ঘূর্ণবাত স্থলভাগে তৈরি হতে পারে, জলভাগে তৈরি হতে পারে। জলভাগে তৈরি হওয়া ঘূর্ণবাত স্থলভাগে পড়লে তার জীবন বিনষ্ট হতে শুরু করে, অর্থাৎ সে শক্তি হারিয়ে ফেলে, যেহেতু সে লিনতাপ পাবে না। এছাড়াও ঘর্ষণজনিত একটি আঘাত রয়েছে। অর্থাৎ এই হলো গিয়ে মোটামুটি আমাদের এই ঘূর্ণবাতের বৈশিষ্ট্য এবং তার বর্ণনা। এরপর আমরা একে একে ট্রপিক্যাল সাইক্লোন, এক্সট্রপিক্যাল সাইক্লোন এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে ট্রপিক্যাল সাইক্লোন। যখন ঘূর্ণবায়ু মূলত নিরক্ষরেখার দুদিকে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মাঝে তৈরি হচ্ছে, তখন সেই ঘূর্ণবাতকে আমরা বলবো হচ্ছে গিয়ে ক্রান্তীয় ঘূর্ণবাত। এই ক্ষেত্রে অক্ষাংশগত বিস্তারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মাথায় রাখতে হবে যে ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু মূলত জলপৃষ্ঠে জন্ম লাভ করে। ক্রান্তীয় ঘূর্ণবাতের কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানি, অর্থাৎ বলা বাহুল্য টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন। ক্রান্তীয় যে ঘূর্ণবাতের কথা আমরা এখানে বলছি, ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাস কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের থেকে একটুখানি কম হয়, কিন্তু এদের যেই বিস্তার, সমচাপ রেখাগুলির বিস্তার, সেটা কিন্তু প্রায় বৃত্তাকার হতে পারে এবং এদের দুটি সমচাপ রেখা পরপর দুটি সমচাপ রেখার মাঝের যে দূরত্ব সেটা কিন্তু অনেকটাই কম হয়, ফলে খাড়া চাপঢাল তৈরি হয়। বারবার আমি এই কথাটা ইউজ করছি, খাড়া চাপঢাল, স্টিপ অ্যাটমসফেরিক গ্রেডিয়েন্টের কথা, অ্যাটমসফেরিক প্রেসার গ্রেডিয়েন্টের কথা বলছি। এর ফলে এই অঞ্চলে বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি হয়। আমাদের মাথায় রাখতে হবে এই যে ক্রান্তীয় ঘূর্ণবাত, সেই ক্রান্তীয় ঘূর্ণবাতের মাঝে না একটা অদ্ভুত অঞ্চল আছে, 5 থেকে 10 ক্ষেত্র বিশেষে 5 থেকে 20 কিলোমিটারের মধ্যবর্তী তার অবস্থান, মানে এই বিস্তারটা নিয়ে সে অবস্থান করে, এই ব্যাস নিয়ে সে অবস্থান করে। এই অঞ্চলটার মধ্যে কিন্তু মেঘ তৈরি হয় না, এই অঞ্চলটার মধ্যে কিন্তু মেঘ মুক্ত একটি আকাশ, মৃদুমন্দ বাতাস বয়ে যায়, অর্থাৎ দুর্যোগ এখানে তৈরি হয় না। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কি ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন। কোনো জায়গায় যদি আই অফ সাইক্লোন বিরাজ করে, তা নিদেন পক্ষে ওই মোটামুটি 35 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত ক্ষেত্র বিশেষে স্থায়ী হতে পারে। সেই অঞ্চলটা কিন্তু একেবারে ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ব্যতীত যে অঞ্চল, সেটি হচ্ছে কি ঘূর্ণবাতের চক্ষু। এই ঘূর্ণবাতের ফোর্স বা বায়ুর গতিবেগ, ভেলোসিটি অত্যন্ত বেশি হয়, প্রায় ধরে রাখতে পারো 120 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি, কখনো কখনো 420 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটি হতে পারে। এই যে ঘূর্ণবাত, দেখো এখানে লেখা রয়েছে যে দ্য ডিস্ট্রিবিউশন অফ হিট ইন দি সেন্টার অফ দি সাইক্লোন ইজ ইউনিফর্ম ইন এভরিওয়্যার। উষ্ণতার যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু সেন্টারে মোটামুটি সব জায়গায় একই রকমই হয়ে থাকে। এই যে ঘূর্ণবাতের কথা আমরা বলছি, দেখবো যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কিউমুলোনিম্বাস মেঘ আমরা দেখতে পাবো এবং এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। চিত্রে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা আই, অর্থাৎ ঘূর্ণবাতের চোখ, যেটার কথা বললাম, যেটা ঝঞ্ঝাহীন অঞ্চল একটা, এবং দেখো এইখানে কিন্তু নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে। এই কেন্দ্রকে ঘিরে বা এই কেন্দ্রের অভিমুখে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাতাস ছুটে আসছে, একটা সাইক্লোনিক ভর্টেক্স তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, অর্থাৎ ঊর্ধ্বগামী হচ্ছে, এবং উপরে উঠে গিয়ে এর আচরণটা কিন্তু অনেকটা প্রতিভ ঘূর্ণবাতের মতন, অর্থাৎ বহির্মুখী হয়ে যাচ্ছে হাওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেকশনটা কোন দিকে, না ডাইরেকশনটা
অ্যাকর্ডিং টু তুমি দেখো উপরের যেই প্যাটার্নটা, তাতে যাচ্ছে হচ্ছে কি এই দিকটা করে, ডাইরেকশন ইন হুইচ দি সাইক্লোন মুভস। তাহলে এইভাবে ঘূর্ণ বা আবর্তগুলোকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। এবার কথা হলো গিয়ে এই যে সাইক্লোন, তা তো আমরা আগেই বললাম যে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে উভয় গোলার্ধে অবস্থান করে। আপ টু 15 ডিগ্রি পর্যন্ত এ কিন্তু আয়ন বায়ুর গতিপথকেই মূলত অনুসরণ করবে। 15 ডিগ্রির পরে অনুসরণ করবে হচ্ছে শুধুমাত্র কোরিওলিস ফোর্সকেই বেশিরভাগ ক্ষেত্রে। যখন আয়ন বায়ুকে অনুসরণ করবে, আয়ন বায়ু কি বায়ু? পূবালী বায়ু, অর্থাৎ পূব থেকে পশ্চিমে যাচ্ছে, তখন এরও গতিবেগ, এরও যেই যাত্রাপথ সেটাও কিন্তু আয়ন বায়ু দ্বারা নির্ধারিত হচ্ছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে। আবার যখন 15 ডিগ্রির পার হয়ে যাচ্ছে তখন কিন্তু কোরিওলিস এফেক্টের জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো মিশ্র বায়ু, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বায়ু পাবো না, সমধর্মী বায়ু আমরা পাবো। অর্থাৎ একটা শীতল বায়ুপুঞ্জ, একটা উষ্ণ বায়ুপুঞ্জ, এরকম ব্যাপারটা এখানে নেই। পুরোটাই একটা সমধর্মী বায়ুপুঞ্জ রয়েছে। এটি অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু যতক্ষণ থাকবে তীব্র তাণ্ডব করবে, অর্থাৎ তছনছ করে দিতে পারে, তছনছ করার ক্ষমতা এর মধ্যে রয়েছে। যাই হোক, এই হলো কি ওভারঅল কিছু ক্যারেক্টারিস্টিক্স ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে, টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন। এরপর আমরা আসবো হচ্ছে কি কন্ডিশন ফর দি ডেভেলপমেন্ট অফ দি ট্রপিক্যাল সাইক্লোন। দেখো, মূলত ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন সেটি হচ্ছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রা না হলে সমুদ্র পৃষ্ঠ থেকে কিন্তু কখনোই বাষ্পীভবনটা হবে না। বাষ্পীভবন না হলে ঘনীভবনের চান্সেস থাকবে না। ঘনীভবন না হলে লিনতাপের উৎপত্তি হবে না। লিনতাপ না হলে, আগেই বলেছি, ও কিন্তু শক্তি পাবে না। ফলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই থাকা প্রয়োজন। এবার কথা হলো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলেই কি হবে না, আরেকটা কন্ডিশন এর সঙ্গে যুক্ত আছে, গভীরতা। সমুদ্রের গভীরতা কিন্তু 60 থেকে 70 মিটারের বেশি হতে হবে। কম গভীরতাযুক্ত যদি সমুদ্র হয় সেই ক্ষেত্রে কিন্তু গভীর পরিচলন স্রোত তৈরি হবে এবং নিচ থেকে শীতল বাতাস উপরের দিকে উঠে আসবে। শীতল বাতাস যেই উপরের দিকে উঠে আসলো তখন কিন্তু পৃষ্ঠের তাপমাত্রা কমে গেল। তাপমাত্রা যেই কমে গেল টোটাল প্রসেসটাই বিঘ্নিত হবে, অর্থাৎ বাষ্পীভবন হবে না, ঘনীভবন হবে না, লিনতাপও তৈরি হবে না, ফলে ঘূর্ণবাতও জন্ম নেবে না। আইটিসিজেড অঞ্চলে পূবালী তরঙ্গের অবস্থান থাকতে হবে। পূবালী তরঙ্গ কিন্তু একে কিন্তু ত্বরান্বিত করছে এর জন্মলাভ বা এর বিকাশ লাভকে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গিয়ে আপার অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স। উচ্চ ট্রপোস্ফিয়ার অঞ্চলে যদি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কোনো ট্রাফ থাকে এবং তার মধ্যে যদি শীতল বায়ু আবদ্ধ থাকে, সেই শীতল বায়ু কিন্তু বাষ্পীভবনের মাধ্যমে বা ঘনীভবনের যে প্রসেসকে ত্বরান্বিত করতে পারে, অর্থাৎ সেই ক্ষেত্রেও লিনতাপ তৈরি হবে। একটা গোলযোগ পরিস্থিতি যদি থাকে তাহলে আলো গোলযোগ লাগাতে যেরকম সুবিধা হয়, এই ক্ষেত্রে অনেকটা তাই। আর একটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঘূর্ণবাত তৈরিতে 10⁻⁻5 ডাইন পার সেকেন্ড কোরিওলিস ফোর্সকে হতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু ঘূর্ণবাত তার কার্যকরী ভূমিকা বা চরিত্র গঠনে পারবে না করতে, অক্ষম থাকবে। এই যে দেখো, আমরা তো জানি, আমরা আগেও পড়েছিলাম ক্লাস 9-এ 10-এ যে কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় 0। নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান যেহেতু 0, তাই কিন্তু এই অঞ্চলে কিন্তু কোনো ধরনের ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় না। 5 ডিগ্রি অক্ষাংশ যদি আসে সেখানেও কোরিওলিস ফোর্সের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার মান 10⁻⁻5 হয় না। ফলে সাধারণত 5 ডিগ্রি অক্ষাংশেও কিন্তু ঘূর্ণবাতের জন্ম হয় না। জন্ম হয় কোথায় না, 5 ডিগ্রির পর থেকে, যেখানে ন্যূনতম কোরিওলিস ফোর্সের ভ্যালু 10⁻⁻5 ডাইন পার সেকেন্ড হয়। আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিরক্ষীয় অঞ্চলে কেন ঘূর্ণবাত তৈরি হয় না, ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় না, তখন কিন্তু তোমরা এই কোরিওলিস ফোর্সের ভিত্তিতে সেটা লিখতে পারো। এরপর হচ্ছে কি মিনিমাম ভার্টিক্যাল লিফট অফ আ সাইক্লোন। The wind has to rise a minimum height where the heat generated by the condensation can provide the necessary energy for the cyclone. ও যদি একটু উপরের দিকে না ওঠে তাহলে ওই যে লিনতাপ, যেটি কিনা ঘনীভবন থেকে উৎপত্তি হয়েছিল, সেটি যে কার্যকরী এফেক্ট কিন্তু এর মধ্যে হবে না।
ফলে একটু বা ন্যূনতম কিছুটা উপরে তাকে কিন্তু উঠতে হবে। আর অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, বাতাসের আর্দ্রতা কিন্তু 60% বেশি হতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো লাস্ট লাইনটা লেখা রয়েছে, হিউমিডিটি of more than 60% in the middle of the troposphere is ideal for the formation of tropical cyclones. তাহলে এই শর্তগুলো আমাদের কিন্তু জানতে হবে ট্রপিক্যাল সাইক্লোনকে বুঝতে হলে। চলে যাচ্ছি কতগুলি ক্যাটাগরিতে। এই যে ট্রপিক্যাল সাইক্লোন, এই ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তারা কিছু কিছু ক্ষেত্রে ভাগ করেছে। একটা ইস্টার্লি ওয়েভ, একটা ট্রপিক্যাল ডিপ্রেশন, একটা ট্রপিক্যাল স্টর্ম, একটা এই যে তিনটে রয়েছে, প্রথম তিনটে ইস্টার্লি ওয়েভ, ট্রপিক্যাল ডিপ্রেশন আর ট্রপিক্যাল স্টর্ম, এটা কিন্তু উইক সাইক্লোনের মধ্যে আমরা ফেলতে পারি। এই ইস্টার্লি ওয়েভের যেরকম উইন্ড স্পিডটা মোটামুটি ওই 10 থেকে 20 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে কি দেখা যায় না, ক্রান্তীয় অঞ্চলের যে সমুদ্রগুলি রয়েছে তার মূলত পশ্চিম দিকে এই ধরনের ইস্টার্লি ওয়েভের সঞ্চার হয়। আয়ন বায়ুর গতিপথকে অনুসরণ করে আয়ন বায়ু যেহেতু পূর্ব দিকে পশ্চিমে যায়, তাই ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের পশ্চিম দিকে কিন্তু তুমি এই ইস্টার্লি ওয়েভকে দেখতে পাচ্ছ। উইক লো প্রেশার ডিস্টারবেন্স একেবারেই তাই, ইস্ট থেকে ওয়েস্টে মুভ করতে পারছে। পরবর্তীকালে ইস্টার্লি ওয়েভ যদি সক্রিয় হয়ে ওঠে, যদি আদর্শ পরিবেশ পায়, সেখান থেকে জন্ম নেবে হচ্ছে গিয়ে ট্রপিক্যাল ডিপ্রেশন, যার গতিবেগ 39 মাইল পার আওয়ারের থেকে কিন্তু কম হবে। এটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল ডিপ্রেশনের শর্ত। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা উইক সিস্টেম অফ অর্গানাইজড সার্কুলেশন অ্যান্ড মডারেট রেনফল। এই ক্ষেত্রে কিন্তু কোনো ঘূর্ণবাদের চক্ষু তা কিন্তু তৈরি হবে না। তাহলে আমি কি করে ট্রপিক্যাল ডিপ্রেশনকে বুঝবো? যদি দেখি যে তার গতিবেগটা 39 মাইল পার আওয়ারের থেকে কম, আর যদি দেখি যে ঘূর্ণবাতের যে চোখটি সেটি সঠিকভাবে গঠিত হচ্ছে না বা নেই, অবস্থান করছে না, তবে তাকে আমরা বলবো হচ্ছে কি ট্রপিক্যাল ডিপ্রেশন। ট্রপিক্যাল ডিপ্রেশন পরবর্তীকালে কিন্তু ঘূর্ণঝড়ের জন্ম দিতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। যেরকম দেখবে এই যে মৌসুমী বায়ুর যে স্রোত, অর্থাৎ একটা আর্দ্র বায়ু আর একটা মহাদেশীয় শুষ্ক বায়ু, সে যখন সমুদ্র পৃষ্ঠ বরাবর মিলিত হচ্ছে, তখন এই ধরনের ডিপ্রেশন তৈরি হয় এবং কয়েকদিন ধরে কিন্তু 2-1 পশলা বৃষ্টিপাত থেকে বেশ মুষলধারে বৃষ্টিপাত একটানা হতে থাকে। হ্যাঁ, এখানে কিন্তু তুমি ঝড় ঝঞ্ঝার পরিবেশ দেখতে পাবে না, কিন্তু একটু গতিবেগ নিয়ে হাওয়া বইছে। হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। ট্রপিক্যাল স্টর্ম সে আরো তীব্র, তার গতিবেগ আরো বেশি। হ্যাঁ, তার গতিবেগ দেখো কতটা বেড়ে গেল, এখানে 62 কিলোমিটার পার আওয়ার ছিল, এই থ্রেশহোল্ডটা পেরিয়ে হয়ে গেল 63 to 88 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এই যে ট্রপিক্যাল স্টর্ম, এরা কিন্তু স্ট্রঙ্গার উইন্ড। এইখানে ঘূর্ণবাতের চক্ষু কিন্তু অল্প হলেও প্রতিষ্ঠিত হয় ট্রপিক্যাল স্টর্ম থেকে, ঠিক আছে? এবং এর গতিবেগ যদি পরবর্তীকালে বাড়তে পারে এবং বাইরে থাকে, তখন সেই ক্ষেত্রে নাম দেওয়া হয় সাইক্লোনের, যেটা আমরা জানি, যেরকম আমফান, যেরকম আমরা পড়েছি আয়লা, এই যে নামগুলি যেগুলো রয়েছে, তা এই নামগুলি তখন কিন্তু এ পেয়ে যাচ্ছে তার গতিবেগ যখন এর থেকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই তিনটে উইক সাইক্লোনিক ক্যারেক্টারির পরে তারপরে আসবে হচ্ছে সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম আর ট্রপিক্যাল সাইক্লোন, যেটার বৈশিষ্ট্য নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যেটা সংজ্ঞা আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ আগে শেয়ার করেছি। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে গিয়ে এই জায়গাটা দেখো, এই যে দেখো 4টে ছবি আছে, 1, 2, 3, 4। এই যে ট্রপিক্যাল ওয়েভ, দেখো এখানে কোনো ঘূর্ণবাতের চক্ষু কিন্তু সেরকম করে তৈরি হয়নি। ট্রপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে ঘূর্ণবাতের চক্ষু তৈরি হওয়ার একটা প্রচেষ্টা চলছে। সাস্টেন সারফেস উইন্ড লেস দ্যান 39 মাইল পার আওয়ার দেখতে পাচ্ছি। 3 নম্বর ফেজে দেখো ঘূর্ণবাতের চক্ষু কিন্তু সুস্পষ্ট নয়, কিন্তু অস্পষ্ট, এবং এর গতিবেগ কিন্তু 39 মাইল পার আওয়ারের থেকে কিন্তু বেশি। আবার হারিকেনের ক্ষেত্রে দেখো, যখন অর্থাৎ ট্রপিক্যাল ডিপ্রেশন সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন যখন তৈরি হচ্ছে, 74 মাইল পার আওয়ারের থেকে কিন্তু বেশি, এবং এখানে কিন্তু ঘূর্ণবাতের চোখ অত্যন্ত সুস্পষ্ট। এবার আসো এই ছবিতে, তোমরা ইজিলি নোটিস করতে পারছো যে 3 ধরনের জিনিস এখানে রয়েছে, এই একটা, এই একটা, এই একটা। এখানে দেখো এই জায়গাটা কিন্তু কোনো ঘূর্ণবাতের চোখ নেই, বুঝতেই পারছো এটা
ট্রপিক্যাল ডিপ্রেশন। এইখানটা দেখো ঘূর্ণবাতের চোখ অস্পষ্ট অর্থাৎ সুস্পষ্ট নয়, কিন্তু তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে যে ট্রপিক্যাল স্টর্ম আমরা বলবো। এরপরে দেখো এই জায়গাটায় চলে আসছি, সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন। ঘূর্ণবাতের চোখ কিন্তু তোমাদের সামনে একদম স্পষ্ট, তোমরা নিজেদের চোখ দিয়ে দেখতে পাচ্ছ সেটা। তাহলে এই হলো গিয়ে মোটামুটি কিছু রিয়েল ইমেজ আর কিছু এমনি একটা ডায়াগ্রাম তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এইবার দেখো আমরা ক্লাস 10-এও দেখেছি যে এরকম প্রচুর প্রশ্ন আসে, প্রচুর শর্ট কোয়েশ্চেন সেখান থেকে আসে, যে একটা মানে এই যে ট্রপিক্যাল সাইক্লোনকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে তাদেরকে জানা হয় আর কি, যেরকম টাইফুন, হারিকেন, ব্যাগিও, উইলি, টর্নেডো, টাইফুন, এই যা কিছু রয়েছে। এটা নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করছি না, আমি শুধু বলছি যে এটা আরেকবার পড়লে ভালো হবে। হয়তো এই যে সেমিস্টারে, এই সেমিস্টারে তো এমসিকিউ নেই, এখানে আমরা জানি যে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন আসে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে মাধ্যমিকে না ছোট ছোট দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্নকে মার্চ করে দিয়ে একটা 2 নম্বরের প্রশ্ন আসে, যেরকম গোদাবরী নদীর দুটি বাম তীরের উপনদীর নাম লেখো। তাহলে এখানে যদি তোমাকে বলে যে এই ট্রপিক্যাল সাইক্লোনকে পার্টিকুলার একটা ওশেনে কি নামে পরিচিত লেখো, একটা লেজুর প্রশ্ন, যদি এরকম একটা প্রশ্ন যদি 2 নম্বরের থাকে, থাকতেই পারে। সেই ক্ষেত্রে এটাকে আরেকবার রিভাইজ দিয়ে নেওয়া, আরেকবার ঝালিয়ে নেওয়া। তবে হ্যাঁ, যেটা বলার সেটা হলো গিয়ে আমরা তো আগে স্থান বিশেষে পড়েছি, এখন যদি আমরা জলভাগ বিশেষে পড়ি, অর্থাৎ কোন পার্টিকুলার জায়গায়, ধরো নর্থ ওয়েস্ট প্যাসিফিক ওশানে কি নামে পরিচিত, আগে স্থান দিয়ে দিত, এখন হয়তো কোন একটা ওশান দিয়ে তোমাকে বললো যে এই পার্টিকুলার ওশানে, নর্থ ইস্ট প্যাসিফিক ওশানে, নর্থ আটলান্টিকে কি নামে পরিচিত, ইন্ডিয়ান ওশানে কি নামে পরিচিত, এইভাবে দিতে পারে। ফলে এটা আরেকবার তোমরা ঝালিয়ে নিলে তোমাদের ভালোই হবে, খারাপ কিছু হবে না। চলে যাচ্ছি নেক্সটে। এইবার এখানে আমরা লাইফ সাইকেল অফ ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে আলোচনা করব। পাঠ্য বইগুলোতে দেখবে যে লাইফ সাইকেল অফ ট্রপিক্যাল সাইক্লোন 4টে ফেজে ভাগ করা আছে, বেশিরভাগ ক্ষেত্রে 4টে ফেজে ভাগ করা আছে, তোমরা ওটাই পড়ো। প্রথমটা হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ। এইখানে কি হয় না, সমুদ্র পৃষ্ঠের উপরে কয়েক হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে বাতাস এলোমেলো ভাবে প্রবাহিত হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হচ্ছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাপ ক্রমাগত কমতে শুরু করেছে, এবং পারিপার্শ্বিক অঞ্চলের যে বায়ু, সেই যে কমে যাওয়া চাপের কেন্দ্র, তাকে ঘিরে একটা আবর্তিত করতে শুরু করেছে, অর্থাৎ একটা ঘূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে এই ট্রপিক্যাল সাইক্লোনের কিন্তু ইনিশিয়াল স্টেজ। এর পরের স্টেজে কি হয়, এর পরের স্টেজে নিম্নচাপ যে কেন্দ্রটি সেটি আরো স্পষ্ট হয়, কেন্দ্র থেকে বাইরের চাপের পরিমাণ, চাপের পার্থক্য অনেক বেশি থাকে, ফলে খাড়া চাপ ঢাল তৈরি হচ্ছে, এবং ওই কেন্দ্রকে ঘিরে আশেপাশের অঞ্চল থেকে বাতাস কেন্দ্রমুখী অভিযানে এগিয়ে আসছে। যত কেন্দ্রের দিকে এগিয়ে আসছে তত এদের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রে পৌঁছে পরক্ষণে আবার কি হচ্ছে না, ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ কেন্দ্রমুখী হলো দেন আবার ঊর্ধ্বগামী হলো। এই ক্ষেত্রে ঘূর্ণবাতের চোখ কিন্তু প্রপারলি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করছে। এই যে বিকাশশীল পর্যায়ে না, খুব সেন্সিটিভ পর্যায়ে। কেন, যখনই একটা ঘূর্ণবাত বিকাশ লাভ করছে বা বিকশিত হচ্ছে, দুটো চান্স থাকতে পারে। একটা হতে পারে কি, একটা পোটেনশিয়াল ঘূর্ণবাত সে ভেঙে গিয়ে ছোট 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 সাইক্লোনে পরিণত হলো, তার মধ্যে থেকে যে কোনো একটি বিধ্বংসী আকার ধারণ করলো, এটা একটা ব্যাপার। আবার হতে পারে দুটো ছোট ছোট ঘূর্ণবাত পরস্পরের এত কাছাকাছি চলে এলো যে একে অপরের সঙ্গে মিশে গিয়ে তীব্র বিধ্বংসী একটি ঘূর্ণবাতের জন্ম দিচ্ছে, যাকে আমরা বলবো হচ্ছে কি ফুজিয়ারা এফেক্ট। তো যাই হোক, বিকাশশীল পর্যায়ে আমরা গেলাম। তারপর হচ্ছে কি ম্যাচিওর স্টেজ। ম্যাচিওর স্টেজ কি করে আমরা বুঝবো না, আমরা বুঝবো যে এর 4টে পার্ট সঠিকভাবে আমরা রেকগনাইজ করতে পারছি কিনা। 4টে পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, যেটি ওই 10 থেকে 20 কিলোমিটার বা 5 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, যেটি হচ্ছে কি ঘূর্ণবাতের চক্ষু, অর্থাৎ মেঘমুক্ত আকাশ,
মৃদুমন্দ বাতাস বইছে, কোনো রকম দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়নি। এই একটা অঞ্চল। এর বাইরে 50 থেকে 150 কিলোমিটার পর্যন্ত একটি বিক্ষুব্ধ অঞ্চল, যেখানে বৃষ্টিপাত ব্যাপক আকারে হচ্ছে, যেখানে ঝোড়ো হাওয়া বইছে, এটা একটা পার্ট। তৃতীয় পার্ট হচ্ছে কি বহিস্থ বিক্ষুব্ধ অঞ্চল, যে অঞ্চলে কিন্তু বায়ুর তীব্রতা বেশ বেশি এবং প্রবলতম বেগে প্রবাহিত হচ্ছে। আরেকটি অঞ্চল হচ্ছে কি যেটা একেবারে বাইরের বহিস্থ অঞ্চল, যেখানে ঘূর্ণ বায়ুর প্রকোপ কিন্তু একেবারেই কম বা প্রায় একটা নিশ্চল পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে সেটি হচ্ছে কি আমাদের ডেভেলপিং ম্যাচিউর স্টেজ। এরপরে লাস্টে কি হচ্ছে, আমি আগেই বলেছিলাম, যতক্ষণ জলের উপরে রয়েছে ততক্ষণ এর রমরমা বেশি। যেই কোস্টাল ল্যান্ডে বা সমুদ্রের নিকটবর্তী স্থলভাগে নিজেকে প্রতিষ্ঠিত করলো, তখনই হয়ে গেল এর জীবন শেষের দিক। অর্থাৎ স্থলভাগে আসার পরে একটা তো ঘর্ষণজনিত বাতাসে পেয়ে গেল, স্থলভাগ থেকে তো বাষ্পীভবন হবে না, বাষ্পীভবন না হলে ঘনীভবন হওয়ার চান্সেস কমে যাবে, ঘনীভবন হওয়ার চান্সেস কমে গেলে লিন তাপের সঞ্চারণের পরিমাণ কিন্তু কমে যাবে। অর্থাৎ আস্তে আস্তে ঘূর্ণবাতটি দুর্বল হতে শুরু করবে, মেঘ কেটে যাবে, আকাশ পরিষ্কার হবে এবং এই ক্ষণস্থায়ী স্বল্পস্থায়ী দুর্যোগটি তার বিধ্বংসী লীলা সমাপ্ত করবে এবং বাতাসের স্থিতাবস্থা বা অ্যাটমসফিয়ারিক যে স্টেবিলিটি আবার ফিরে আসতে শুরু করবে। তাহলে এই 4টে স্টেজেই কিন্তু আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের জীবনচক্র আমরা লক্ষ্য করতে পারবো। এখানে ছবিটা দেওয়া রয়েছে, দেখো প্রত্যেকটা ছবির মাধ্যমে যে ওয়াটার ইভাপোরেটস ফ্রম দি ওশান সারফেস এন্ড কামস into contact with the mass of cold and forming clouds. A column of low pressure develop at the center, এইখানটা করে winds from around the column, এইভাবে দেখো ঘুরছে 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 ঘুরতে ঘুরতে সাইক্লোনিক ভর্টেক্স আমরা বলি, ঘুরতে 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 উপর দিকে উঠে যাচ্ছে। এই জোনটা বরাবর একটা স্প্রিং এর মতন, তো এই মাঝখানটা বরাবর কিন্তু কোনো বিক্ষুব্ধতা নেই, এটাই হচ্ছে তোমার ঘূর্ণবাতের চক্র, এবং উপরে উঠে গিয়ে সেই বাতাসটা কিন্তু আবার কেন্দ্র থেকে বহির্গামী হচ্ছে। এই হলো গিয়ে মোটামুটি এই স্ট্রাকচারটা। এখানে দেখো নিচে ট্রপিক্যাল ডিস্টারবেন্স, ট্রপিক্যাল ডিপ্রেশন, ট্রপিক্যাল স্টর্ম এবং হারিকেন বা যেটা সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন, এইভাবে আমরা এখানে রেখেছি। অর্থাৎ তীব্রতার ভিত্তিতে ট্রপিক্যাল ডিস্টারবেন্সেস থেকে সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোনের দিকে তীব্রতা কিন্তু বাড়ছে। তীব্রতা বলতে অবশ্যই বাতাসের গতিবেগের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে এবার আমরা দেখে নেব যে হরাইজন্টাল স্ট্রাকচার অফ এ ট্রপিক্যাল সাইক্লোন। দেখো প্রথমটা হচ্ছে গিয়ে আই, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, ঘূর্ণবাতের চক্ষু, আই অফ দি সাইক্লোন। আমি বলেছিলাম যে কোনো জায়গায় 10 থেকে 20, কোনো জায়গায় 10 থেকে 50 কিলোমিটারের মতন। অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে গিয়ে আই অফ সাইক্লোন। এখানে কিন্তু ক্লিয়ার স্কাই থাকে বা পার্টলি ক্লাউডি, কোনো রকমের বিক্ষুব্ধতা হয় না, আগেও বলেছি। এবার আইকে ঘিরে যে অঞ্চলটা, এখানে দেখো নীল রঙের একটা সার্কেল করা আছে, এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে কি আই ওয়াল। এইখানটায় আমি স্ট্রংগেস্ট উইন্ড আর হেভিয়েস্ট রেনফল পাবো, প্রচন্ড বিক্ষুব্ধ একটা অঞ্চল, মোস্ট ডিস্ট্রাকটিভ পার্ট অফ দি সাইক্লোনেটি। এর পরের যে অঞ্চলটা, যেটা অনেকটা কয়েল অফ স্নেক, অর্থাৎ অনেকটা এরকম পেঁচানো, আমরা ওই যে ঘরের মধ্যে মশা তাড়ানোর যে কয়েল ইউজ করি না বিভিন্ন কোম্পানির, ওরকম টাইপের দেখতে অনেকটা। এটা হচ্ছে কি সেই স্পাইরাল ব্যান্ডের যে পোর্শনটা। এইখানে তুমি কিউমুলোনিম্বাস ক্লাউড দেখতে পাবে, মানে মেঘের কুণ্ডলী, বৃষ্টিপাতের কুণ্ডলী দেখতে পাবে, এবং এদের মাঝের যে গ্যাপ মোটামুটি ধরতে পারো দুটো কুণ্ডলীর মাঝে 50 থেকে 80 কিলোমিটারের মতন হয়ে থাকে। এর পরের যে অঞ্চলটা সেটা হচ্ছে কি অ্যানুলার বেল্ট, যেখানে বাতাস নিম্নগামী হয়, নিচের দিকে নেমে আসে। আউটার কনভেকটিভ বেল্ট হচ্ছে গিয়ে অ্যানুলার বেল্টের পরবর্তী অঞ্চল। অ্যানুলার বেল্টকে আমরা এরকম ভাবে বলতে পারি যে এমন একটি অঞ্চল যেখানে বাতাস নিম্নগামী হয় এবং যে অঞ্চলটি স্পাইরাল রেইন ব্যান্ডস এন্ড আউটার কনভেকটিভ লেয়ারের মাঝখানের একটা ট্রানজিশন জোন। আউটার কনভেকটিভ যে লেয়ার থাকে, সেই লেয়ারে কিন্তু ওই যে অ্যানুলার বেল্ট থেকে নেমে আসা বাতাস এবং কেন্দ্রের দিকে কেন্দ্রাভিমুখী বাতাস সংমিশ্রণ হয়, ফলে কিন্তু পরিচলন প্রক্রিয়াটি আরো বেশি ত্বরান্বিত হয় এবং এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ হতে থাকে, ফলে ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তিতে অনেক বেশি সুবিধা হয়। একদম লাস্টের যে অঞ্চল সেটা পেরিফেরিয়াল বেল্ট, আউটার মোস্ট পার্ট অফ দি সাইক্লোন। উইন্ডস আর উইকার বাট স্টিল রোটেটিং অ্যাট দ্যাট পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, মাথায় রেখো, এটা কিন্তু তুমি উপর থেকে দেখছো, বার্ডস আই ভিউতে তুমি দেখছো, হরাইজন্টাল নোশনে তুমি দেখছো,
হরাইজন্টাল স্ট্রাকচার অফ এ ট্রপিক্যাল সাইক্লোন, উপর থেকে দেখা যেরকম সেটা। এবার আমরা দেখব নিচ থেকে ভার্টিক্যাল স্ট্রাকচার অফ এ ট্রপিক্যাল সাইক্লোন। মূলত তিনটে লেয়ার আছে। একটা ইনফ্লো লেয়ার, যে কিনা সারফেস টু 3 কিলোমিটার। এইখানটায় কি হয়, এইখানটায় আমি বলেছিলাম যে বাতাস কেন্দ্রমুখী হচ্ছে, কেন্দ্র অভিমুখী যে অভিযান সেটা হচ্ছে, অর্থাৎ এই অঞ্চলে ঘূর্ণবাতের চক্ষু ফর্ম করছে, এই অঞ্চলে বাষ্পীভবন হচ্ছে, এই অঞ্চলে ঘনীভবন হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে। ফলে এই অঞ্চলটা হচ্ছে কি একেবারে সি সার্ফেস থেকে আপ টু 3 কিলোমিটার পর্যন্ত। বোঝার সুবিধার জন্য দেখো আমি তোমাদের একটা বাউন্ডারি লাইন এখানে দিয়ে দিচ্ছি। এই পোর্শনটা, এটা হচ্ছে কি আমার সেই ইনফ্লো লেয়ার। এখানে বাতাস ইনফ্লো অর্থাৎ অন্তঃপ্রবাহ হচ্ছে, অর্থাৎ কেন্দ্র অভিমুখী হয়ে উপরের দিকে পরে ঊর্ধ্বগামী হবে। মাথায় দেখো যাবতীয় এই যে পরবর্তীকালে যে ভোর্টেক্স তৈরি হবে, এটা কিন্তু ইনফ্লো লেয়ার সংগঠিত হওয়ার উপরে ডিপেন্ড করছে। কারণ এই অঞ্চলেই কিন্তু বাতাস কেন্দ্রমুখী হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে, ঘনীভবন হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, এবং চালিকা শক্তি হিসাবে লিন তাপের সঞ্চারণ কিন্তু মূলত এই অঞ্চল থেকেই আসে। এর পরবর্তী লেয়ারটা যেটা 3 কিলোমিটার থেকে 7 কিলোমিটার পর্যন্ত, সেটাকে আমরা মিডিল লেয়ার বলবো। এইটা হচ্ছে গিয়ে এই যে সাইক্লোনিক ভোর্টেক্সের মেন পার্ট। এইখানে আমি আবর্তনটা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারবো। দেখো বোঝার সুবিধার জন্য আমি আরেকটা অঞ্চল এখানে ডিমার্কেট করে দিলাম। তাহলে এরকম যদি হয়, এটা হচ্ছে কি আমার মোটামুটি ধরো 3 কিলোমিটার যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি 7 কিলোমিটারের মতন পার্ট। এই পোর্শনটা হচ্ছে কি মিডলি ভর্টেক্সের পোর্শন, এবং তার উপরে যে অঞ্চলটা সেটা হচ্ছে কি আউটফ্লো লেয়ার। আউটফ্লো লেয়ার বলতে আমরা বুঝতে পারবো যে একেবারে উপরের যে পোর্শনটা, এখানে বাতাস কেন্দ্র বহির্মুখী হয়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসের একটা আউটফ্লো হচ্ছে। এয়ার ডাইভার্টস আউটওয়ার্ড এট দি টপ, মেইনটেনিং লো প্রেশার অ্যান্ড সাপোর্টিং দ্য গ্রোথ। এই হলো গিয়ে মুদ্রা বিষয় স্ট্রাকচারের ক্ষেত্রে। এরপর এই যে যা কিছু বুঝলাম সেটাকে একটুখানি ভিজুয়ালি দেখে নিচ্ছি। দেখো অ্যানাটমি অফ আ হাইরিকেন বা ট্রপিক্যাল সাইক্লোন। এটা তোমার আই রিজিয়নটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে কি সেই রেন ব্যান্ডস গুলি। এটা হচ্ছে কি আই এর পাশে কিউমুলোনিম্বাস মেঘের আই ওয়াল, যেটা হচ্ছে কি সবচেয়ে বেশি বিক্ষুব্ধ অঞ্চল। উপরের পোর্শনটা হচ্ছে কি আউটফ্লো রিজিয়ন, তাই না? বাতাস চারিদিক থেকে এসে কেন্দ্রমুখী হচ্ছে, কেন্দ্র অভিমুখী হচ্ছে, এবং পরবর্তীকালে বাতাস ঘুরতে 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 উপরের দিকে উঠছে, অর্থাৎ ঊর্ধ্বগামী হচ্ছে, এবং উপরে গিয়ে পৌঁছে অর্থাৎ ট্রপোপজ রিজিয়নে 15 কিলোমিটার ধরে রাখতে পারি আমরা ক্ষেত্র বিশেষে। সেখান থেকে কিন্তু আবার আউটফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি অ্যানাটমি অফ আ হারিকেন বা ট্রপিক্যাল সাইক্লোন আমরা বলতে পারি। দেখো তো বুঝতে পারছো কিনা একটা সাইক্লোনের ডেভেলপমেন্ট। চোখ অস্পষ্ট থেকে চোখ স্পষ্ট হচ্ছে। স্যাটেলাইট ইমেজ একটা ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে। আচ্ছা, এই যে স্পাইরাল ব্যান্ড গুলি কি বোঝা যাচ্ছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে মানে কি? তার মানে কোন হেমিস্ফিয়ারে এটা? এটা হচ্ছে গিয়ে নর্দার্ন হেমিস্ফিয়ারে সাইক্লোনের একটা চিত্র। মাঝের যে অঞ্চলটা, এটা হচ্ছে গিয়ে আই অফ সাইক্লোন। আরেকটা দেখো, এখানে লো প্রেশারের কেন্দ্র অর্থাৎ নিম্নচাপের কেন্দ্র, সেটাই হচ্ছে কি আই অফ সাইক্লোন। সেটাই হচ্ছে কি একেবারে কাম কন্ডিশন তোমাকে দেবে। এর বাইরের যে পোর্শনটা, অর্থাৎ এই যে ওয়াল, সেটা হচ্ছে কি আই ওয়াল। এই পোর্শনটা যেটা কিনা ভেরি ডিস্ট্রাকটিভ, মোস্ট ডিস্ট্রাকটিভ উইংস এখানে থাকবে। তারপরে পোর্শনটা অ্যানুলার বেল, বাদ বাকি যে জায়গাগুলো রয়েছে, যত দূরে ছড়াচ্ছি তত কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু কমছে। এই হলো গিয়ে খুব সহজে ট্রপিক্যাল সাইক্লোনকে বোঝানোর চেষ্টা আমার পক্ষ থেকে তোমাদের জন্য। এই দেখো বঙ্গোপসাগরে একটি সাইক্লোন তৈরি হচ্ছে, ঘূর্ণবাতের চক্ষু। সে দেখো আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? স্থলভাগের দিকে যাচ্ছে। হ্যাঁ, এবার আমাদের তো এই অঞ্চল দিয়ে তো মূলত ট্রপিক অফ ক্যান্সার যায়। তার মানে আমি বলেছিলাম যে ধরো এই যে 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, এই ক্ষেত্রে কিন্তু সেই পূবালি বায়ুকেই ফলো করছে।
অর্থাৎ মূলত গতিবেগটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এবার স্থলভাগে যেই পড়লো, দেখো চক্ষুটা কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি সাইক্লোনটা ইটসেলফ বিনষ্ট হচ্ছে। কেন? কারণ স্থলভাগে পতিত হওয়ার পরে বা স্থলভাগে আসার পরে সে কিন্তু আর বাষ্পীভবন তার মধ্যে হচ্ছে না, অর্থাৎ বাষ্প পাচ্ছে না, জলীয় বাষ্প পাচ্ছে না। জলীয় বাষ্প না পেলে স্বভাবতই ঘনীভবন হবে না, মেঘ তৈরি হবে না, লিনটাও পাবে না। বারবার কিন্তু আমি একটা কথা রিপিট করছি এই কারণেই, কারণ এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়, বোঝার বিষয়। অর্থাৎ এইখান থেকে যদি সাইক্লোনের প্রথম থেকে যদি দেখি, এখান থেকে যদি শুরু হয় বিকাশশীল পর্যায় এবং এখানে গিয়ে কিন্তু শেষ হচ্ছে একেবারে অন্তিম পর্যায়। এই একটা ছোট্ট প্রচেষ্টা রইল। চলে আসছি নেক্সট। এবার আসবো হচ্ছে কি টেম্পারেট সাইক্লোন। যখন ঘূর্ণবাদ টেম্পারেট রিজিয়নে, অর্থাৎ মূলত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, 65 ডিগ্রি কিংবা ক্ষেত্র বিশেষে ধরো 70 ডিগ্রি পর্যন্ত উভয় গোলার্ধের অঞ্চলে তৈরি হচ্ছে, মূলত স্থলপৃষ্ঠে তৈরি হওয়া, সেটি হচ্ছে কি আমার টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এবার এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কিরকম ক্যারেক্টারিস্টিক্স? ধরো এর ব্যাস কিন্তু অনেক বড়। ব্যাস তুমি দেখতে পারো যে ডায়ামিটারটা প্রায় 20 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত রয়েছে। কিন্তু এইখানে যে নিম্নচাপের কেন্দ্র তৈরি হয় সেটা কিন্তু খুব গভীর নিম্নচাপ কেন্দ্র নয় বা তীব্র নিম্নচাপের কেন্দ্র নয়। সেই জন্য যে বাতাসের যে মানে বায়ু চাপ ঢাল তা কিন্তু অত্যন্ত খারাপ হয় না। ফলে বাতাসের গতিবেগ কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনের মতন অত বেশি নয়। দেখো 30 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে আমরা সমধর্মী বায়ুপুঞ্জের কথা বলেছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে দুটি বিষমধর্মী বায়ুপুঞ্জ, তাদের মিলনস্থলে এই ধরনের গোলযোগপূর্ণ পরিস্থিতির তৈরি হওয়া দেখব ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে। রেইনফল প্যাটার্ন যদি দেখো, লাইট রেইনফল, ব্যাপকতা নেই, কিন্তু প্রলংড, অর্থাৎ স্বল্পস্থায়ী থেকে স্থায়ী কিছু বৃষ্টিপাত, কিন্তু তার তীব্রতা বেশি নয়। কি ধরনের ক্লাউড তৈরি হবে ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে? কিউমুলোনিম্বাস তৈরি হচ্ছিল, ভার্টিক্যাল টাওয়ারিং মেঘ যার নেহাই অঞ্চল থাকে, ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধপূর্ণ মেঘ। কিন্তু এইখানে মেঘের চরিত্র কিন্তু বদলে যাচ্ছে। নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, সিরোস্ট্র্যাটাস, সিরাস, এই ধরনের মেঘ কিন্তু আমরা এই অঞ্চলে মূলত দেখতে পাবো। এই যে সমচাপ রেখা, আইসোবারের যে আকৃতি ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে ছিল বৃত্তাকার, এই ক্ষেত্রে কিন্তু বৃত্তাকার হবে না, উপবৃত্তাকার কিংবা ভি শেপ। ঠিক আছে, এই হলো কি কিছু ওভারঅল ব্যাপার স্যাপার। আর ফরমেশনের এরিয়া আর যদি সিজন আমরা বলতে পারি, তাহলে হচ্ছে কি এক এরিয়াটা হচ্ছে গিয়ে ল্যান্ড, যেটা ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে মূলত ছিল হচ্ছে গিয়ে জলভাগ, এখানে হচ্ছে কি স্থলভাগ। ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে সিজনটা ছিল মূলত গ্রীষ্মকাল থেকে শরৎকাল, উত্তর গোলার্ধের ক্ষেত্রে, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বসন্তকাল। কিন্তু এই ক্ষেত্রে মূলত শীতকালেই এই ধরনের সাইক্লোন বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বা টেম্পারেট সাইক্লোন তৈরি হয়ে থাকে মূলত শীতকালে। তাহলে দুটো সাইক্লোনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়তে হবে। ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসতে পারে 3 নম্বরের, বা দুটো সাইক্লোনের মধ্যে অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন আর টেম্পারেট সাইক্লোনের মধ্যে কিন্তু পার্থক্য আসতে পারে। ফলে অবশ্যই অবশ্যই ভালো করে বুঝে এটা পড়তে হবে। হ্যাঁ, এবার টেম্পারেট সাইক্লোন পড়ার আগে যেটা আমাদের একটু বুঝতে হবে কতগুলি টার্মিনোলজি। যদি এটা আমরা বুঝে ফেলতে পারি তাহলে এই কেল্লা ফতে ইজিলি আমরা বাদবাকি পার্টটাও কিন্তু বুঝে ফেলতে পারবো। প্রথম কথা হচ্ছে গিয়ে ফ্রন্ট বলে একটা বিষয়, একেবারে দেখো উপরে রয়েছে ফ্রন্ট, সরি হ্যাঁ, একেবারে উপরে দেখো ফ্রন্ট বলে একটা বিষয় আছে। যখন একটি উষ্ণ আর্দ্র হালকা বায়ুপুঞ্জ এবং একটি শীতল ভারী শুষ্ক বায়ুপুঞ্জ পরস্পরের সাথে মিলিত হয়, সেই ক্ষেত্রে কি হয়, দুটো তো যেহেতু বিপরীত ভৌত ধর্ম বিশিষ্ট হয়, ফলে এদের মাঝে একটা অদৃশ্য ঢাল তৈরি হয়। সেই অদৃশ্য ঢালকেই আমরা বলবো হচ্ছে কি ফ্রন্ট। তাহলে এই যে ফ্রন্টের কথা বলা হচ্ছে,
প্রথমে আমি এটা বললাম, এরপর দেখো আমি বলবো এই ফন্ট যে তৈরি হওয়ার ঘটনা তাকে বলবো হচ্ছে গিয়ে ফন্টোজেনেসিস। ফ্রন্ট তৈরিও যেরকম হয় তেমনি আমরা এর পরে পড়বো যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যখন বিনাশ হয় তার মানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রন্টেরও বিনাশ হয়। সেই যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলবো ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনোসিস যখনই হবে তার পরবর্তী স্টেজেই কিন্তু তৈরি হবে সাইক্লোন, যাকে আমরা বলবো হচ্ছে কি সাইক্লোজেনোসিস। এইবার কিছু কিছু ফ্রন্ট যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেগুলো কিন্তু আমি পরপর করে বলছি। আমি শুরু করব কি দিয়ে না, স্টেশনারি ফ্রন্ট দিয়ে। সেটা কি জিনিস? যখন দুটি ভিন্ন ভৌত ধর্ম বিশিষ্ট বায়ু পরস্পরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ভৌত ধর্ম যেহেতু আলাদা ফলে একে অপরের সঙ্গে কিন্তু মিশতে পারছে না, এদের মাঝখানে একটি অদৃশ্য বিভেদ তল থাকছে, ডিসকন্টিনিউটি লাইন থাকছে এবং ফ্রন্টটি স্থিতিশীল হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্টেশনারি ফ্রন্ট। স্টেশনারি ফ্রন্ট যদি সামান্য গতিশীল হয়, খুব সামান্য, তাকে আমরা বলবো হচ্ছে কি কোয়াসি স্টেশনারি ফ্রন্ট। এবার ধরো শীতল বায়ুটি তো ভারী বায়ু, তার গতিবেগ কিন্তু শীতল বায়ুপুঞ্জের গতিবেগ উষ্ণ বায়ুপুঞ্জের গতিবেগের থেকে একটু হলেও বেশি, এবং সে যখন উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করছে তখন কিন্তু এই স্টেশনারি ফ্রন্টটা আর স্থিতাবস্থা থাকবে না, তখন সে তার স্থিতিশীলতা বিনষ্ট হয়ে একটি সীমান্ত তরঙ্গ তৈরি করবে, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়েভ ফ্রন্ট। এইখান থেকে শুরু হয়ে যায় ডিস্টারবেন্সেস শুরু। আচ্ছা, তাহলে ওয়েভ ফ্রন্ট হলো। এইবার বলা যায় যে ওয়েভ ফ্রন্টের ভাগই হচ্ছে গিয়ে ওয়ার্ম ফ্রন্ট এবং কোল্ড ফ্রন্ট। যখন উষ্ণ বায়ু সক্রিয় এবং অধিকতর শক্তিশালী হয় তখন সেটি শীতল বায়ুর পৃষ্ঠদেশ ঘেঁষে মৃদু ঢালে উপরের দিকে উঠে যায় এবং তার সম্মুখে যেই ঢাল তৈরি করছে, মৃদু ঢাল তৈরি করছে, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়ার্ম ফ্রন্ট। সে তো হালকা, সে কখনোই ভারী শীতল বায়ুর তলায় প্রবেশ করতে পারে না। আবার অন্যদিকে যখন শীতল বায়ু, শুষ্ক বায়ু, ভারী বায়ু সে বেশি সক্রিয় হচ্ছে, সে তখন উষ্ণ বায়ুকে ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছে এবং এই ক্ষেত্রে একটা খাড়া ঢাল তৈরি হচ্ছে, খাড়া বিভেদ ঢাল তৈরি হচ্ছে। শীতল বায়ুর সম্মুখে অবস্থিত এই খাড়া বিভেদ ঢালকে আমরা বলবো কি না শীতল ফ্রন্ট বা শীতল সীমান্ত বা কোল্ড ফ্রন্ট। আচ্ছা, এবার কোল্ড ফ্রন্ট আর ওয়ার্ম ফ্রন্ট এগোচ্ছে, কিন্তু কোল্ড ফ্রন্টের গতিবেগ ওয়ার্ম ফ্রন্টের গতিবেগের থেকে অনেক বেশি, ফলে বেশ কিছুক্ষণের মধ্যেই সে উষ্ণ ফ্রন্টের বা ওয়ার্ম ফ্রন্টের একটা অঞ্চলকে কিন্তু দখল করে নেবে বা নিজের মধ্যে আবদ্ধ করে নেবে বা মিশে যাবে তার সাথে। এই ক্ষেত্রে একটা অভিন্ন ফ্রন্ট তৈরি হবে, তাকে আমরা বলবো হচ্ছে কি অক্লুডেড ফ্রন্ট। এই অবস্থায় আমরা দেখব যে আবদ্ধ হওয়া এই ফ্রন্টের দ্বারা উষ্ণ বায়ু কিন্তু কিছুটা হলে উপরের দিকে উঠে যাচ্ছে, একে আমরা বলবো হচ্ছে কি অক্লুশন। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে মোটামুটি আমার কিছু টার্মিনোলজি যেটা আমাকে বুঝতে সাহায্য করবে কাকে না টেম্পারেট সাইক্লোনকে। দেখো কতগুলি, একটা সিম্পল একটা ছবি তোমাদের সামনে রয়েছে বোঝার সুবিধার জন্য। কোল্ড ফ্রন্ট, এটা হচ্ছে কি ধরো কোল্ড ফ্রন্ট, একটু মাথায় রাখবে, একটু মনে রাখবে, নীল রঙের এরকম খাঁচকাটা। ওয়ার্ম ফ্রন্ট লাল গোল গোল এরকম একটা রেখা। এই দুটো ফ্রন্ট মিলে গেলে যে কালারটা আসবে সেটা হচ্ছে কি এই ধরনের বেগনি টাইপের কালার, একে আমরা বলবো হচ্ছে কি অক্লুশন বা অক্লুডেড ফ্রন্ট। আর যখন দুটি ফ্রন্ট মুখোমুখি অবস্থান করছে, স্থিতাবস্থায় থাকছে, অগ্রসর হচ্ছে না, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্টেশনারি ফ্রন্ট, যেটি কিনা দেখো
দুটো ফ্রন্টের একটা মেলবন্ধন, এখানে কিন্তু স্থিতাবস্থা বজায় থাকছে। এটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি পরের স্লাইডে। হ্যাঁ দেখো, এইখানে কি হচ্ছে না, শীতল বাতাস এগিয়ে আসছে, কারণ সে বেশি শক্তিশালী, বেশি সক্রিয়, এবং উষ্ণ বাতাসকে সে কি করছে, উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে। কিভাবে উঠে দিয়ে যাচ্ছে উষ্ণ বাতাসটা, না উল্লম্ব ভাবে উঠে যাচ্ছে, ফলে একটা খাড়া ঢাল তৈরি হচ্ছে। ভালো করে দেখো, আসলো উষ্ণ বাতাসকে ঠেলে উপরের দিকে তুলে দিল, এবং তৈরি হলো কি ভার্টিক্যাল টাওয়ারিং মেঘ, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কিউমুলোনিম্বাস। দেখো তুমি ছবিটা দেখেছিলে, নীল রঙের খাঁচকাটা খাঁচকাটা দাগ, সেটা কি ফ্রন্ট ছিল, সেটা হচ্ছে কোল্ড ফ্রন্ট ছিল। এইবার দেখো, আস্তে আস্তে আসছে হচ্ছে কি উষ্ণ বাতাস, সে বেশি সক্রিয়, সে বেশি শক্তিশালী, এই ক্ষেত্রে সে কোল্ড এয়ারের সারফেস বরাবর আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, মৃদু ঢাল তৈরি করেছে। সেই কারণের জন্য এখানে কিন্তু কোনো ভার্টিক্যাল টাওয়ারিং মেঘ নেই। নিম্বোস্ট্র্যাটাস, স্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস আর সিরাস, এই ধরনের মেঘ কিন্তু তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার হাইট। এইখানের যে ঢালটা তৈরি হলো দুটো ফ্রন্টের মাঝে, সেটা কিন্তু মৃদু ঢাল বিশিষ্ট, সেটি হচ্ছে গিয়ে ওয়ার্ম ফ্রন্ট। দেখো ওই ছবিতে এই লাইনটি ছিল লাল রঙের, সেটি কিন্তু ওয়ার্ম ফ্রন্টের ছিল। এইবার দেখো, কোল্ড এয়ার আর ওয়ার্ম এয়ার মাস পরস্পর মুখোমুখি আসছে। কি হচ্ছে এখানে, এই ক্ষেত্রে স্টেশনারি ফ্রন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ ওইখানে এসে ওরা দাঁড়িয়ে পড়ল, সম্মুখ সমরে নেমেছে, যেন স্থির অবস্থায় রয়েছে, তাই এটার নাম হচ্ছে কি স্টেশনারি ফ্রন্ট। এই ছবিটা দেখো, কোল্ড আর ওয়ার্ম ফ্রন্ট, এবং তাদের একটা মিশেল, অর্থাৎ যেটাকে আমরা বলবো হচ্ছে কি স্টেশনারি ফ্রন্ট। এবার এইখানে দেখো, কোল্ড এয়ার এগিয়ে আসছে এবং ওয়ার্ম ফ্রন্টের একটা পার্টকে দখল করছে, মিলেমিশে মানে দুজনের ভৌত ধর্ম বিশিষ্ট একটি ফ্রন্ট তৈরি, যাকে আমরা বলবো হচ্ছে অক্লুডেড ফ্রন্ট। এই যে উষ্ণ বাতাস উপরের দিকে উঠে আছে, একে আমরা বলবো হচ্ছে অক্লুশন। এবার একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে গিয়ে, ধরো এই একটা কন্ডিশন যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে তো তোমার অক্লুডেড ফ্রন্টটা তৈরি হয়ে রইলো। এবার যদি দেখতে পারি, ধরো এদিকে আমার কোল্ডার আর এদিকে আমার কোল্ড এয়ার যদি থাকে, অর্থাৎ আমার অক্লুডেড ফ্রন্ট, সেই অক্লুডেড ফ্রন্টের সম্মুখ ভাগের বাতাসের থেকে যদি, মানে ফ্রন্টটা যেদিকে অগ্রসর হচ্ছে আর কি, তার সম্মুখ ভাগের বাতাসের থেকে যদি পশ্চাৎ ভাগের বাতাস সে যদি তুলনামূলকভাবে বা অধিকতর শীতল হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি কোল্ড অক্লুশন। আর যদি এটা কোল্ডার হয়ে যায়, যদি এটা কোল্ড থাকে, তখন তাকে আমরা কি বলবো, ধরো এটা বেশি কোল্ডার হয়ে গেল, অর্থাৎ ফ্রন্টের অক্লুডেড ফ্রন্টের সম্মুখের বাতাস সে বেশি শীতল, পশ্চাতের বাতাস কম শীতল, এই ক্ষেত্রে অক্লুডেড ফ্রন্টকে আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়ার্ম অক্লুডেড ফ্রন্ট। ঠিক আছে, এই হলো কি মোটামুটি ফ্রন্ট নিয়ে একটু তুল্যমূল্য আলোচনা, যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আবারও একবার দেখে নিচ্ছি সেম ইমেজ বোঝার সুবিধার জন্য, কারণ পরবর্তীকালে এই ইমেজগুলি আমাদের কাজে লাগবে। কোল্ড ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, অক্লুডেড ফ্রন্ট, আর হচ্ছে স্টেশনারি ফ্রন্ট। এবার লাইফ সাইকেল অফ টেম্পারেট সাইক্লোন। ভিলহেম বার্কনেস, জেকব বার্কনেস আর সলজবার্গ, এরা তিনজনে মিলে সীমান্ত তত্ত্ব দিয়েছিল। ঠিক আছে, এবার
তাদের তত্ত্ব অনুযায়ী এই টোটাল প্রসেসটাকে আমি 6 ভাগে ভাগ করতে পারি। পরবর্তীকালে স্টলার একই প্রসেসকে 4 ভাগে ভেঙে ভাগ করেছিল। তো পরীক্ষার খাতায় তুমি যদি 6টা প্রসেসে লেখো, তার মানে তুমি লিখছো হচ্ছে গিয়ে দুজন বার্কনেস আর সলসবার্গের থিওরি। আর পরীক্ষার খাতায় তুমি যদি 4 ভাগে লেখো, তার মানে বুঝবে তুমি লিখছো কিন্তু স্টলার। এটা একটুখানি মাথায় রেখো, ট্যাকটিক্যাল ব্যাপার এটা। তাহলে প্রথমে আমি আসবো হচ্ছে স্টেশনারি ফ্রন্টে। কি হচ্ছে না, মেরু অঞ্চল থেকে আগত শীতল, শুষ্ক, ভারী বাতাস এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ, আর্দ্র, হালকা বাতাস টেম্পারেট রিজিয়নে মুখোমুখি সংঘর্ষে এসে যেন লিপ্ত হচ্ছে। এই বাতাসটার ভৌত ধর্ম আলাদা, তারা মিশবে না। সেই কারণে তাদের মাঝ বরাবর একটি অদৃশ্য বিভেদ তল বা ডিসকন্টিনিউটি একটা সারফেস তৈরি হচ্ছে, যেখানটাকে আমরা বলবো কি না স্টেশনারি ফ্রন্ট। কিছুক্ষণ আগে ইমেজটাকে মাথায় রাখো, দেখো এটা স্টেশনারি ফ্রন্ট তৈরি হয়েছে। অর্থাৎ এখানে এখন কিন্তু একটা স্থিতাবস্থা বিরাজ করছে, ফ্রন্ট তৈরি হয়েছে যাকে আমরা বলবো স্টেশনারি ফ্রন্ট। তার মানে এই যে স্টেজটি, এই স্টেজটি কিন্তু ফ্রন্টোলাইসিসের স্টেজ। বোঝা গেল? আচ্ছা, এর পরের স্টেজে কি হয় দেখি। দেখো ওই যে বিভেদ তলটা ছিল, সে কিন্তু আস্তে আস্তে একটু বক্রতা প্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে সেটা বুঝতে হবে। শীতল বায়ুপুঞ্জ সে উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করছে। তার ফলে যে বিভেদ রেখাটি ছিল, অর্থাৎ যেটা কিনা ডিসকন্টিনিউটি একটা লাইন ছিল, সে বক্রতা প্রাপ্ত হচ্ছে, বেঁকে যাচ্ছে। এবং যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো গিয়ে এই বক্রতার যে শীর্ষ দেশটা, সেইখানটা কিন্তু বায়ু চাপের পরিমাণ আস্তে আস্তে কমছে। এইখানে স্টেশনারি ফ্রন্ট থেকে তৈরি হচ্ছে গিয়ে কি না ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ একটা সীমান্ত তরঙ্গ তৈরি হচ্ছে। বিভেদ তল যেটা ছিল আগের ইমেজটা, সেই বিভেদ তলটা আস্তে আস্তে একটা তরঙ্গ আকার ধারণ করছে, যাকে আমরা বলবো হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এবার এই যে তরঙ্গের আকারটা ধারণ সে করছে, এই তরঙ্গটা কিন্তু কাকে অনুসরণ করবে না উষ্ণ বায়ুকে কিন্তু অনুসরণ করবে এবং আস্তে আস্তে তার কলেবরে বর্ধিত হবে। যখন এর তরঙ্গ দৈর্ঘ্যটি 500 কিলোমিটারের অধিক হয়ে যাবে, তখন কিন্তু মূলত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। শীতল বায়ুর সম্মুখে যেই ফ্রন্ট তৈরি হবে, সেই খাড়া ফ্রন্টটির নাম হচ্ছে গিয়ে আমরা বলবো কোল্ড ফ্রন্ট। আর উষ্ণ বায়ুর সম্মুখে যে মৃদু ঢাল বিশিষ্ট ফ্রন্ট তৈরি হবে, তার নাম হচ্ছে গিয়ে কি না ওয়ার্ম ফ্রন্ট বা উষ্ণ সীমান্ত। উষ্ণ বায়ুপুঞ্জের ঘেরাটোপে থাকবে হচ্ছে গিয়ে উষ্ণ ক্ষেত্র, আর শীতল বায়ুপুঞ্জের ঘেরাটোপের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে শীতল ক্ষেত্র। এই যে শীর্ষের যে চাপ ক্রমাগত কমছিল, সেখানে কিন্তু নিম্নচাপ কেন্দ্র তৈরি হবে এবং এই নিম্নচাপ কেন্দ্রকে বেস করে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কিন্তু জন্ম নেবে। অর্থাৎ এই যে স্টেজটা, যেটা ওয়েভ ফরমেশন স্টেজ, সেটাই আসলে সাইক্লোজেনেসিসের স্টেজ, অর্থাৎ সাইক্লোন ফরমেশনের স্টেজ হিসাবে আমরা তাকে দেখব। এরপরে হচ্ছে কি ম্যাচিওর স্টেজ। এর দুটো পার্ট আছে, একটা আর্লি আর একটা হচ্ছে গিয়ে লেট বা ফুল ম্যাচুরিটি স্টেজ। আর্লি ম্যাচুরিটি স্টেজে কি হয়, শীতল বায়ু সে তো রয়েছে এখানে, উষ্ণ বায়ু থেকে শীতল বায়ুর দিকে কিন্তু কি হচ্ছে না উষ্ণ ক্ষেত্র থেকে উষ্ণ বাতাস আস্তে আস্তে শীতল ক্ষেত্রের দিকে কিন্তু প্রবেশ করছে। শীতল যে সীমান্ত তার গতিবেগ বেশি, সে উষ্ণ সীমান্তের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই যে ওয়েভ ফ্রন্ট যেটা তৈরি হয়েছিল, তার কিন্তু বক্রতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এটা হলো গিয়ে আর্লি ম্যাচুরিটি স্টেজ। এইখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়, এখানে কিন্তু ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির উদ্ভব ঘটে, কিন্তু আলটিমেট যেই বিধ্বংসী নেচার আমরা এখানে দেখতে পাবো না। উষ্ণ সীমান্ত বরাবর এই ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, শীতল সীমান্ত বরাবর এই ক্ষেত্রে খুব সামান্য বা বৃষ্টিহীন অবস্থা দেখতে পাবো।
এটারই পরবর্তী স্টেজ আমরা যদি দেখি, দেখব যে কি না এই যে তরঙ্গ সীমান্ত ওয়েভ ফ্রন্টের বক্রতা আরো বৃদ্ধি পেল, শীতল যে সীমান্তের গতিবেগ আরো বৃদ্ধি পেল, উষ্ণক্ষেত্র এই অঞ্চলে তো আস্তে আস্তে এই শীতল বায়ুপুঞ্জের যে চাপে স্কুইজ হতে শুরু করেছিল, সংকুচিত হতে শুরু করেছিল, সেটি এই ক্ষেত্রে আরো সংকুচিত হতে শুরু করলো। দেখো গ্যাপগুলো কিন্তু কমে যাচ্ছে উষ্ণক্ষেত্রে, তাই না? এবং শীতল সীমান্ত ক্রমাগত উষ্ণক্ষেত্রের কাছে কিন্তু আসছে। আমরা যদি দেখি যে ডিস্টেন্সটা, যদি আমরা এই ক্ষেত্রে ডিস্টেন্সটাকে ফলো আপ করি, আমি দেখব যে দেখো এইখানে কিন্তু উষ্ণক্ষেত্রটা অনেকটা বড়, কিন্তু সে সংকুচিত হতে শুরু করেছিল আর্লি ম্যাচুরিটি স্টেজে। এইখানে উষ্ণক্ষেত্র কিন্তু আস্তে 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 স্কুইজড হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু একে চেপে দেওয়া হচ্ছে, একে সংকুচিত করা হচ্ছে। আচ্ছা, এবং এই যে বক্রতা দেখো কতটা পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। এইখানটায় নিম্নচাপ কেন্দ্র এখন খুব স্ট্রং, এখানে কিন্তু প্রবল বিক্ষুব্ধতা পরিস্থিতি তৈরি হচ্ছে, ঝড় বৃষ্টি হতে শুরু করেছে, অর্থাৎ এটা একটা আলটিমেট স্টেজে পৌঁছে গেছে, যেটাকে আমরা বলবো যে সর্বোচ্চ বিকশিত পর্যায়ে আমরা বলতে পারি। আচ্ছা, মাথায় রাখতে হবে শীতল সীমান্তের গতিবেগ কিন্তু উষ্ণ সীমান্ত থেকে অনেক অনেক বেশি, তাই ও কিন্তু উষ্ণ সীমান্তের কাছাকাছি প্রায় চলে আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে শীতল সীমান্ত সে কিনা উষ্ণ সীমান্তকে ধরে ফেললো, এবং ধরে ফেলার যে জায়গাটায় উভয়ের ভৌত ধর্ম মিলিত হয়ে একটা অদ্ভুত ফ্রন্ট তৈরি হলো, যেটা একটা অভিন্ন ফ্রন্ট, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অক্লুডেড ফ্রন্ট। এই যে উষ্ণক্ষেত্রের বাতাস আস্তে আস্তে শীতল বায়ুর ঘেরাটপের মধ্যে চলে আসলো, আবদ্ধ হয়ে পড়তে শুরু করলো, এবং এখান থেকে বাতাস চিমনির আকারে উপর দিকে উত্থিত হবে, কারণ ওই যে ঘেরাটপটা রয়েছে তার মাঝে যে উষ্ণক্ষেত্র রয়েছে সেখানে নিম্নচাপ থাকবে, তাই না? ভালো করে বুঝবে, আবারও বলছি, শীতল সীমান্তের গতিবেগ বেশি, সে উষ্ণ সীমান্তর দিকে অগ্রসর হচ্ছিল, আমরা দেখেছিলাম আগের ফেজগুলোতে। এমন একটা টাইমের পর ও কি করবে না উষ্ণ সীমান্তের একটা পার্টকে ধরে ফেলবে, তৈরি হবে একটা অভিন্ন ভৌত ধর্ম বিশিষ্ট ফ্রন্ট, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি ফ্রন্ট না অক্লুডেড ফ্রন্ট। সেটার অবস্থানটা কোথায় না ওই যে তরঙ্গের একেবারে ঊর্ধ্বে বা শীর্ষে। এবার এই উষ্ণ বায়ু বা উষ্ণ বায়ুপুঞ্জের যে ক্ষেত্র, সেটি কিন্তু মেইন স্ট্রিমের বায়ুপুঞ্জ থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, এবং কার মধ্যে আবদ্ধ হচ্ছে না তার চারিদিকে রয়েছে হচ্ছে কি শীতল বায়ু। শীতল বায়ুর মধ্যে উষ্ণ বায়ুপুঞ্জের ক্ষেত্র, সংকুচিত ক্ষেত্রটি অবস্থান করছে, কিন্তু সেখানেও তার মানে চাপের পরিমাণ কম, তার মানে সেখানে নিম্নচাপ রয়েছে, ফলে সেইখান থেকে বাতাস কিন্তু ওই চিমনির মতন আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে। একদম লাস্টে যে কি হবে, লাস্টে যে ওই যে শীতল বায়ুপুঞ্জের আবদ্ধে অবস্থিত, শীতল বায়ুপুঞ্জের মাঝে অবস্থিত যে উষ্ণ ক্ষেত্রটি, সেটি শীতল বায়ুর সঙ্গে কি করবে না তাপ বিনিময় করবে, এবং আস্তে 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 দুজনের কিন্তু একটা সেম টেম্পারেচার হয়ে যাবে, এবং পুরো অঞ্চলটা জুড়ে একটা শীতল বায়ু সে বিরাজমান হবে। ফ্রন্ট থাকবে না, ভেঙে গেল, ফ্রন্টের বিনাশ হয়ে গেল, তার মানে সাইক্লোনেরও কিন্তু আস্তে আস্তে নিষ্পত্তি হলো। তার মানে লাস্ট স্টেজটা যেটা ডিসিপেটিং স্টেজ, তার মানে এটা বলা যেতে পারে না ফ্রন্টোলাইসিসের স্টেজ। এই হলো গিয়ে মোটামুটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র। দেখো পুনরায় সেই স্টেশনারি ফ্রন্টে ফিরে আসা। এবার এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, সেটা তৈরির আরেকটা তত্ত্ব আছে, যাকে আমরা বলবো হচ্ছে কি ব্যারোক্লিনিক থিওরি। সাধারণ অবস্থায় দেখা যায় যে যে সমচাপ তল আর সমঘনত্ব পৃষ্ঠ তারা পরস্পরের সমান্তরালে অবস্থান করে, কিন্তু যদি বাতাসে বা বায়ুমণ্ডলের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো যখন এরা পরস্পরের সমান্তরালে অবস্থান না করে একে অপরকে তির্যকভাবে ছেদ করলো, অর্থাৎ সমচাপ পৃষ্ঠকে, সমচাপ তলকে সমঘনত্ব পৃষ্ঠ উল্লম্ব বা তির্যকভাবে ছেদ করলো, তখন সেই ছেদক তল বরাবর
তাপমাত্রার যে পরিবর্তন হবে এমন অবস্থাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি অবস্থা, না ব্যারোক্লিনিক অবস্থা। তারা যদি পরস্পরের সমান্তরালে অবস্থান করত তখন তাকে আমরা বলতাম ব্যারোট্রপিক অবস্থা। যখন পরস্পরকে তীর্যকভাবে ছেদ করছে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ব্যারোক্লিনিক অবস্থা। তো যাই হোক, সেই ছেদক তল বরাবর তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে। পারিপার্শ্বিক অঞ্চল থেকে সেই ছেদক তলের বরাবর তাপমাত্রা কিন্তু বেশি থাকবে, ফলে সেইখানে নিম্নচাপের তৈরি হওয়া। নিম্নচাপ যখন তৈরি হবে তখন একটা ঊর্ধ্বগামী বায়ুর ফ্লো লক্ষ্য করা যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠের বাতাস ঊর্ধ্বগামী হয়ে উপর দিকে উঠে যাবে। তা যে অঞ্চল থেকে বাতাস উপরের দিকে উঠে আসলো সেই অঞ্চলে শূন্য স্থান রয়েছে, তাহলে সেই অঞ্চলের শূন্য স্থানকে ফিল আপ করার জন্য আশেপাশের অঞ্চল থেকে বাতাস কিন্তু ছুটে আসবে ওই কেন্দ্রের অভিমুখে। যত কাছে আসবে তত এই সাইক্লোনিক যে ভর্টেক্স তার তীব্রতা বৃদ্ধি পাবে, বাতাসের গতিবেগও বৃদ্ধি পাবে, এবং সেটি কিন্তু কোনো ধরনের সীমান্ত তৈরি না করেই ব্যারোক্লিনিক অবস্থার মাধ্যমে জন্ম দেবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা টেম্পারেট সাইক্লোনের। এই থিওরিটাও কিন্তু দেখে রাখতে হবে, তোমাদেরকে পরীক্ষায় আসতে পারে। এরপর আমরা আসবো হচ্ছে গিয়ে অ্যান্টিসাইক্লোন। অ্যান্টিসাইক্লোন সাইক্লোনের পুরো অ্যান্টি, অর্থাৎ পুরো উল্টো। সাইক্লোনে আমরা দেখেছি যে কেন্দ্রে রয়েছে নিম্নচাপ, বাইরে রয়েছে উচ্চচাপ। অ্যান্টিসাইক্লোনে হচ্ছে কি কেন্দ্রে উচ্চচাপ, বাইরে হচ্ছে কি নিম্নচাপ। মূলত হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলে তৈরি হওয়া উচ্চচাপকে কেন্দ্র করে যখন বাতাস বহির্গামী বা বহির্কেন্দ্রমুখী এবং নিম্নগামী হয়, সেই ধরনের শীতল শুষ্ক সামান্য গতিসম্পন্ন ঘূর্ণবায়ুকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রতীপ ঘূর্ণবাত। মূলত শীতকালে তৈরি হয়, এবং এই যে প্রতীপ ঘূর্ণবাতের কথা আমি বলছি, প্রতীপ ঘূর্ণবাতেরও কিন্তু গতিবেগ কিন্তু খুব একটা বেশি হয় না। প্রতীপ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে মাথায় রেখো ঘড়ির কাঁটার দিকে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু সঞ্চালিত হতে পারে বা সঞ্চালিত হয়ে থাকে। প্রতীপ ঘূর্ণবাতে কোনো আকাশ মেঘমুক্ত থাকবে, নির্মল আকাশ থাকবে, খুব ভালো একটা অ্যাটমসফিয়ার দেখতে পাবে, কোনো দুর্যোগের চিহ্ন মাত্র বা লেশ মাত্র সেখানে পাওয়া যাবে না, অ্যাটমসফিয়ারিক একটা স্টেবিলিটি বিরাজ করবে। ঠিক আছে, এই হলো গিয়ে মূলত প্রতীপ ঘূর্ণবাতের কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে এই যে প্রতীপ ঘূর্ণবাত, এই প্রতীপ ঘূর্ণবাতের ফিচার্স গুলো সম্পর্কে আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করলাম। তারপরে দেখো এটার মেকানিজমটাকে একটুখানি আলোচনা করে নি। সেটা কি, এটাই আমাদের আজকের এই ভিডিওর লাস্ট একটা পার্ট। সেটা হলো গিয়ে দেখো, খুব সাধারণ অর্থে ভাববে, ধরো একটা উচ্চ অক্ষাংশের অঞ্চল, সেখানে সূর্য কিরণ তীর্যক ভাবে পড়ে, ফলে সেখানে সারা বছর ধরে শৈত্যভাব বিরাজ থাকছে, ফলে সেখানে বাতাস থাকবে হচ্ছে গিয়ে শীতল, সেখানে থাকবে উচ্চচাপ। সেই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্ন অক্ষাংশের অঞ্চল যেখানে নিম্নচাপ রয়েছে সেইখানে বাতাস কি হবে না প্রবাহিত হবে। তাহলে এটা এক ধরনের প্রতীপ ঘূর্ণবাত। আবার আমরা জানি এমন একটা অঞ্চল রয়েছে যেখানে কিনা যে পশ্চিমা বায়ু আর মেরু বায়ু মিলিত হয় এবং কি করে মিলিত হয়ে নিচের দিকে নামে, মধ্য অক্ষাংশীয় যে অঞ্চলটি রয়েছে। তা নিচের দিকে যখন সে নামছে তখন কি হবে, বাতাস যখন নিচের দিকে নামে তখন দুটো জিনিস হয়, এক চাপ বৃদ্ধি পায়, দুই উষ্ণতা বৃদ্ধি পায়। এই দুই যখন বৃদ্ধি পাচ্ছে তখন তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যাচ্ছে, ফলে মেঘ গঠন হচ্ছে না, ঘনীভবন হচ্ছে না, এবং অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি কিন্তু বজায় থাকছে, কোনো ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে ট্রপিক্যাল সাইক্লোন পড়লাম। ট্রপিক্যাল সাইক্লোনের যদি বিস্তারটা, ভার্টিক্যাল বিস্তারটাকে আবার মনে করি, দেখবো যে এই যে 15 কিলোমিটার অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার বা এই যে ট্রপোপজ রিজিয়নটা, সেইখানে ঊর্ধ্বগামী বায়ুটি উপস্থিত হয়ে পর মুহূর্তেই বহির্গামী হয়ে যায়, এবং ওই স্তর দিয়ে একটা অদ্ভুত বায়ু যায়, তার নাম হচ্ছে কি জেট বায়ু। জেট বায়ু দ্বারা প্রতিহত হয়ে যদি প্রতীপ ঘূর্ণবাত তৈরি হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে
কি না প্রতিবন্ধক প্রতিকূল ঘূর্ণবাদ। আমাদের মাথায় রাখতে হবে যে শুষ্ক বাতাস, শীতল বাতাস উচ্চচাপ থেকে বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ বহির্মুখী হচ্ছে এবং নিম্নগামী হচ্ছে। নিম্নগামী হওয়াতে তার চাপ বৃদ্ধি পাচ্ছে, তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, মেঘ তৈরি হচ্ছে না বা খুব পার্টলি ক্লাউডি হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার তো ব্যাপারই নেই এখানে কোনো রকম ভাবে। তাই প্রতিকূল ঘূর্ণবাদ সবসময় ঝঞ্ঝা বিক্ষুব্ধতাহীন একটি শান্ত পরিবেশ আমাদের সামনে তুলে ধরছে। এই হলো গিয়ে প্রতিকূল ঘূর্ণবাদ। তাহলে মূলত আজকে আমরা অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সের সম্পর্কে জানলাম। 2, 3, 5 এই ধরনের প্রশ্ন আসবে, প্রশ্নপত্র নিয়ে আমরা একদিন না হয় পরে আলোচনা করলাম। আপাতত এইটুখানি, এই অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স লজিক্যালি পড়তে হবে, বুঝে পড়তে হবে। যদি বুঝে না পড়ো তাহলে কঠিন হবে, বুঝে পড়লে সহজ হবে এবং তাতে তোমাদেরই সুবিধা হবে। বারবার ছবি এঁকে, ছবি দেখে পড়ো এবং বোঝার চেষ্টা করো। অনেক শুভেচ্ছা হলো তোমাদের জন্য। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।